যেমন কেউ রিভিশন করলো, আমি বললাম যে এখানে আসামি আসামি রিভিশন ফাইল করলো। আসামি রিভিশন ফাইল করার পরে আসামি জিতলো, তার মানে বাদী হারলো কমপ্লেনেন্ট। কমপ্লেনেন্ট হারার পরে তাহলে তো কমপ্লেনেন্ট তো রিভিশন ফাইল করে নাই, তার ক্ষেত্রে তো বলতে পারেন যে সেকেন্ড ডিভিশন প্রযোজ্য না, এই কথা বলা যাবে না। কারণ হুইভার ইজ দ্য পার্টি, যেই ফাইল করুক না কেন আমাকে ফাইল স্টুডেন্ট আসতে হবে যদি আমি রিভিশন করে অর্ডারটি চেক করি, এটাই বুঝছি। আমার ক্ষেত্রে তো ওটা ফার্স্ট ডিভিশন, কিন্তু ফার্স্ট ডিভিশন হচ্ছে না। ওটা ধরতে গেলে ওই মামলা কেন্দ্রিক সেকেন্ড ডিভিশন। দ্যাটস আমাকে ফাইল স্টুডেন্টই ফাইল করতে হবে। যেটা সহজ কথা, সেশন লার্নার সেশন জাজের রিভিশনাল জুরিসডিকশনে তিনি যে অর্ডারটা পাস করবেন তার বিরুদ্ধে আমার একমাত্র অপশন 561A। আমি ওখানে জিতি অথবা হারি, দ্বিতীয়তা করছি না, যে হারে সেও করতে পারবে না। কারণ 439, আগের দিন ক্লাসে বলেছিলাম 439A এবং ওর সাবসেকশন 2 তে বলা আছে the judgment of the learned session judge in divisional jurisdiction shall be final। যদি ফাইনাল হয় তাহলে আপনাকে আর কোনো ওয়ে নেই, আপনি রিট তো করতে পারছেন না, বিকজ ইট ইজ এ ক্রিমিনাল প্রসিডিং। ক্রিমিনাল প্রসিডিং কে কোনো অর্ডারকে চ্যালেঞ্জ করে রিট করা যায় না, এটাও সেটেল। এই জন্য আপনাকে 561 ইন্ডিয়ার জুরিসডিকশন আপনি আসছেন। ওকে, গতবার আমরা প্রসিডিং দেখছিলাম, তাহলে এখানে দেখেন এই মামলাটা এখানে করলেন কমপ্লেনেন্ট জামাল উদ্দিন, হি ইজ দ্য কমপ্লেনেন্ট পিটিশনার। আমি আগে বলেছি আপনাকে প্র্যাকটিস করতে হবে, শুরুতে এগুলো লেখার দরকার নাই, এটা দিয়ে শুরু করতে পারবেন। ডিস্ট্রিক্ট মেহেরপুর, যদি সুযোগ হয় উপরে এই সুন্দরগুলো মনে থাকলে এটাও লিখে দেবেন, তাহলে একবার ফুল ফরম্যাট হলো। পরীক্ষা খাতায় বলছেন, খাতা তো বড়গুলো লাগবে ওইগুলো প্র্যাকটিসের সময়। ডিস্ট্রিক্ট মেহেরপুর, ক্রিমিনাল বলেন রিভিশন বলেন, রিটে আমরা কোনো ডিস্ট্রিক্ট লিখি না, কিন্তু ক্রিমিনাল এবং সিভিলে আমাদের এখানে ডিস্ট্রিক্ট লিখতে হয়, কোন ডিস্ট্রিক্ট থেকে এটা উদ্ভূত হয়েছে। কোম্পানি ম্যাটারের ক্ষেত্রে লিখে না, যেহেতু এটা অরিজিনাল জুরিডিকশন অফ দ্য হাইকোর্ট। এখানে দেখেন একটা রিভিশন লিখলো, এখানে ক্রিমিনাল রিভিশনাল জুরিসডিকশন লিখি। 410 তে করলে আমরা এখানে ক্রিমিনাল অ্যাপিলেট জুরিসডিকশন লিখি, আর এখানে কি লিখলাম? মিসসেলেনিয়াস জুরিসডিকশন। জি, 498 করি, যেমন আপনারা যে 498 যখন বেল চান লার্নেস ম্যাজিস্ট্রেটের অর্ডার এগেইনস্টে, যখন আপনারা রিভিশন করে যান তখন কিন্তু আমরা মিস কেস করেই মূলত, তখনও ওখানেও মিস কেস হয়। এই 498 এটা হচ্ছে কনকারেন্ট পাওয়ার, ওখানেও মিস কেস বলেন এখানেও মিস কেস বলেন, দ্যাটস ইট। আর 5 এটাও মিস কেস, 498 যেমন মিস কেস, 5 মিস কেস, নাম্বারগুলো মিস কেস নাম্বার হিসেবে পড়ে হাইকোর্টে। অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন এটা তো আছেই ফরম্যাটের মধ্যে। এখানে প্রথম যখন এখানে আপনি এখনো কস্টেডের কিছু লিখেন নাই, এই জন্য ইন দ্য ম্যাটার অফ শুরু, এটা প্রতি ক্লাসে আমি বলছি যেন মনে থাকে। সেকেন্ড যখন লিখছেন তখন আপনাকে এন্ড দিয়ে দিচ্ছেন আলাদা, আবার ইন দ্য ম্যাটার অফ, ইন দ্য ম্যাটার অফ এন্ড ইন দ্য ম্যাটার অফ। এরপর আরেকটা আসলে তখনও এন্ড ইন দ্য ম্যাটার অফ বলতে হবে। যতক্ষণ তা থাকে না নর্মালি এখন শেষই, এরপরে তো আপনাকে কমপ্লেন পিটিশনের পরে ভার্সেস চলে আসলো। নিচে কোনটা? কমপ্লেনের পিটিশনার এখানে আন্ডারলাইন করা আছে। হ্যাঁ, অবশ্যই আন্ডারলাইন করবেন, এটা আন্ডারলাইন করবেন, ডট ডট দিয়ে আন্ডারলাইন করবেন, এটাই করবেন। কারণ ওনার সামনে তো যিনি আপনাদের খাতা মূল্যায়ন করবেন, যিনি আপনার পরীক্ষক, পরীক্ষক কিন্তু নিরীক্ষক বা পরীক্ষক যিনি হন, আপনার খাতা এক্সামিনার যিনি হবেন, ওনার সামনে তো উনি যেগুলো অভ্যস্ত উনি এইগুলো দেখতে অভ্যস্ত। তো ইউ শুড ফলো দিস। এটা যেহেতু কমপ্লেনেন্ট পিটিশনার বললেন, রাষ্ট্র তো এখানে বাদে না, ডিরেক্টলি কমপ্লেনেন্ট, সিআর কেস ছিল। তো সিআর কেসে অবশ্যই আপনি এখানে তো সরকার আপনার বিরুদ্ধে না, আপনার অপোজিট পক্ষ কারা, এখানে উচিত ছিল রাষ্ট্রকে ইয়ে করা, এটা আপনি রাষ্ট্রকে করবেন। অপোজিট পার্টি কয়জন? 2 জন। এখানে 3 নাম্বার আপনি রাষ্ট্রকে করে দিলেন, প্রফর্মা করা আছে, কিন্তু প্রফর্মা না করে সরাসরি এখানে আপনারা, এখানে যে প্রফর্মা না, প্রফর্মা না, একুইজির অপোজিট, ঠিক আছে এখন ঠিক আছে, আমি তো মনে হচ্ছিল না। আপনি আরো সুন্দর করে দিয়ে দিলেন, বললেন যে একিউজ অপোজিট পার্টি, এই 2 জন কিন্তু একিউজ ছিল, এদেরকে পার্টি না করলে কিন্তু এটা হবে না। কোর্টে কিন্তু আপনাকে বলবো যে পার্টি করেন না, কেন
কারণ একটি অর্ডারকে চ্যালেঞ্জ করে আপনি যাচ্ছেন, সেই অর্ডার দ্বারা যারা যারা এগ্রিড হতে পারেন, যাদের স্বার্থ পূর্ণ হবে, দোজ হু আর দি ইন্টারেস্টেড পাবলিক, দ্যাট শুড বি মেড পার্টি। তো সিআর কেস আসামি তো অবশ্যই আপনি কমপ্লেন যখন মামলা করছেন তাদেরকে পার্টি করতে হবে, তার নোটিশ যাবে তো। এরপরে সরকার তো করবেনই, সরকার দেখেন একটা নেসেসারি পার্টি, এই জন্য অপোজিট পার্টি নিয়ে আলাদা করে দেবেন, তাকে কিছু অপোজিট পার্টি, অথবা আপনি এখানে সরকারকে এক নাম্বারে দিয়ে এদেরকে নিচেও দিতে পারেন, দ্যার ইজ নো প্রবলেম। তখন স্টেট, দ্য স্টেট ইন আদার্স পরে গিয়ে যখন আপনি এটাকে আহ ছোট করে লিখবেন। তো প্রথম যখন লিখবেন তখন রায়হানুল ইসলাম ফু লিখলেন, এখানে আর লিখলেন না তো, ওনার সবকিছু আছে এখানে নাই কেন? কারণ দুইজনই ভাই, মানে একই, মানে দুজনই ভাই এবং তাদের ঠিকানা সব একই। এই জন্য আপনি নামটা দিলেন যে এরকম হয়, আসামি দুইজনই ভাই, এই জন্য সে দিল বোথ আর সানস অফ লেট সো এন্ড সো অফ ভিলেজ সো এন্ড সো, পুলিশ স্টেশন সো এন্ড সো অ্যান্ড ডিস্ট্রিক্ট। পুলিশ স্টেশন অ্যান্ড ডিস্ট্রিক্ট মেহেরপুর লেখা, এই কারণে মেহেরপুর সদর, এটা মেহেরপুর, মেহেরপুর থানা হয়তো সে হিসেবে জানে, এই জন্য এটা মেহেরপুরে লেখা। দেয়ার ইজ নো প্রবলেম, করতে পারবেন ইন্টারচেঞ্জ, ইট ইজ, ইট ইজ ওকে। আপনি স্টেটকে উপরে দিয়ে এই দুজনকে নিচে দেবেন। এটা সরাসরি আপনি এত কিছু না লিখে এটাও করতে পারেন, আমি সহজে দেখাই। আপনি এখানে ডিরেক্টলি অপোজিট পার্টি লিখে দিতে পারেন, এটা আপনার নিচে বলার সুবিধাতে লিখলেন আর কি। তখন আপনাকে বলতে হবে অপোজিট পার্টি নাম্বার 1 and 2। আর যে ফরম্যাটে আমি লিখেছি এই ফরম্যাটে হলে আপনি নিচে যখন রেফার করবেন তখন লিখতে পারেন অপোজিট পার্টি, তখন আর 1 2 বলতে হচ্ছে না। তো এটা আপনার সুবিধা, দুইভাবে লিখতে পারেন, দিস ইজ নট আ বিগ ডিল, দুইভাবে করতে পারবেন। তাহলে আমরা এভাবেও লিখতে পারি, ওভাবেও লিখতে পারি। এই স্টেটটাকে গড়ে দিতে পারি, নিচের দুইজনকে নিচেও নামাতে পারি, করে দিলাম, ইট ইজ পসিবল। এখানে একটা সমস্যা হবে, যারা প্রশ্ন ওখান থেকে করবে এটা মনে হয় শোনা যাবে না। এরপরে অ্যান ইন দ্য ম্যাটার অফ লিখলেন, ওই যে অ্যান ইন দ্য ম্যাটার অফ উপরে যে বললাম, ওদের মনে হয় আজকে আমি নিয়ে আসবো, আজকে মনে হয় বলছে আসো। জাজমেন্ট এন্ড অর্ডার ডেটেড, এইভাবে লিখবেন জাজমেন্ট এন্ড অর্ডার। ইমপিউন যেটা করবেন, ইমপিউন মানে হচ্ছে আমরা যে বলি বাংলায় তর্কিত আদেশ, মানে যেই আদেশকে আপনি চ্যালেঞ্জ করছেন, তাহলে এই চ্যালেঞ্জ করছেন কার আদেশ এটা? ওই জন্য বলেছিলাম যদি অর্ডারও হয় জাজমেন্টও হয়, এটা যেহেতু রিভিশন কোর্টের জাজমেন্ট দিয়ে রায় দিয়ে ডিসপোজ করে এটি জাজমেন্টের অর্ডার, একটা জাজমেন্টের সাথে অবশ্যই একটা আদেশের পোর্শন থাকে, আপনারা যারা ডিস্ট্রিক্ট করে প্র্যাকটিস করেন এখন তারা তো জানেন। ফলোড বাই, আপনারা দেখবেন রায়ের মধ্যে আদেশ হয়েও থাকে আবার আলাদা আদেশও থাকে। এই জন্য আপনি জাজমেন্টের অর্ডার, শুধু জাজমেন্ট লিখলে হবে না। আপনি যে সিভিলে যাচ্ছেন জাজমেন্ট ডিগ্রি লিখছেন, ডিগ্রি আলাদা ফর্মে ড্রন আপ করছেন, আবার ডিগ্রি এটা আলাদাও হয়, কিন্তু ক্রিমিনালের ক্ষেত্রে আলাদা হয় না। ডেট আবার দুই তিনটে হতে পারে, যেমন এগুলো হাইকোর্টে হয়, যেমন বিডিআর এর কেসে যেমন জাজমেন্ট ঘোষণা করছে কয়েকদিন ধরে, এই জন্য জাজমেন্ট ডেট এর মানে কয়েকটা ডেট হয়, এখানে একটা ডেট একদিনে বলে দিলেন। বাইরে লার্নে, এখানে একটু লার্নে বসে দিবেন। এটার কারণ হচ্ছে যিনি আপনার এক্সামিনার থাকবেন অবশ্যই উনি এগুলো মাননীয় বিচারপতির এই খাতা দেখেন। উনি যদি ফ্রম দি জুডিশিয়ারি থেকে আসেন তাহলে অবশ্যই সেশন জজ ছিলেন, আপনি উল্লেখ করেছেন লার্নার সেশন জজ লিখবো, আমি বুঝতে পারছি। এটা লিখবেন, নাহলে মাইক হতে পারে যে লার্নার লিখলো না, হতে পারে, নাও হতে পারে, তা আমরা তো সতর্ক থাকবো। কোন মামলা তিনি করলেন? অবশ্যই আপনি দেখলেন যে ক্রিমিনাল রিভিশন ছিল, সেটা কোথায়? নিচে ক্রিমিনাল রিভিশন, নাও সো এন্ড সো অ্যালাউইং ইট। অনেকে যেটা করে যেখানে পুরো সেন্টেন্স লেখার দরকার নাই, এটা আমরা কি বলবো, এটা কি জিরান হবে? না, এটা পার্টিসিপল মনে করেন, পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল ধরে ক্রিমিনাল রিভিশন নাম্বার সো এন্ড সো অ্যালাউইং, তো ওইটা করে উনি কি করলেন? অ্যালাউ করলেন। আমি তো বললাম এখানে একিউজরা রিভিশন করেছিল, তারা তাদের রিভিশন অ্যালাউ হয়েছে, তাহলে অ্যালাউইং ক্রিমিনাল রিভিশন, প্রথমে লিখলেন জাজমেন্ট অর্ডার, তারপর লিখলেন ডেট, তারপরে কে পাস করেছে অর্ডারটা। এটা এখানে হইতে পারে অনেক সময় রিভিশনের, ক্রিমিনাল রিভিশন গুলো আপনার এডিশনাল লার্নার এডিশনাল সেশন জাজ করে ট্রান্সফার করে দিতে পারে, হইতে পারে আপনার ওখানে যদি প্রশ্ন দেওয়া যায়, দেওয়া থাকে যে লার্নার পাস বাই দি লার্নার এডিশনাল সেশন জাজ, তখন আপনাকে এখানে
এনি ক্রিমিনাল রিভিশন নাম্বার কিসে উনি দিলেন, এটা ক্রিমিনাল রিভিশন। এরপরে অ্যালাউইং দি ক্রিমিনাল রিভিশন এন্ড দেয়ার বাই, অ্যালাউ তো করলেন, তাহলে করে কি করলেন উনি, অবশ্যই একটা নিজের, যেহেতু অ্যালাউ করছে ক্রিমিনাল রিভিশন, কোন একটা অর্ডার কিন্তু চ্যালেঞ্জ করা আসা হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্টে, এই জন্য বলছে দেয়ার বাই সেটিং aside the order dated so and so passed by the court of chief judicial magistrate Meherpur রিজেক্টিং দ্য অ্যাপ্লিকেশন, তাহলে এই যে এতটুকু হইল, তাহলে এখন দেয়ার বাই সেটিং aside the order, তার অর্ডারটা সেট করলো ম্যাজিস্ট্রেটের। এরপরে কি হলো, যে অর্ডারটা সেট করলো সেই অর্ডারটা কি ছিল সেটা বলছে। প্রথমটা গেছে কি লার্নার সেশন জাজের, এরপর হচ্ছে এই অর্ডারটা কাজ শুরু হলো কথা এখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, উনি কি করছিলেন, যেটা সেট করছে এটা এখানে আসছে, রিজেক্টিং দ্য অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন 344 অফ দি কোড অফ ক্রিমিনাল প্রসিজার। আপনারা এখানে একটু তাহলে ফুল রূপে দিবেন, না দিলে কোর্টের না দিলে চলে, এখানে দেবেন না। এই 344 এর কি দেয়, এটা তো জানার কথা আপনাদের। 344 হচ্ছে যখন পোস্টপোনমেন্ট অফ প্রসিডিংস, মানে সাক্ষী আসে না দীর্ঘদিন ধরে, আপনি চাইলে এটা পোস্টপোন করে ফেলতে পারেন। আরেকটা কথা আছে মানে ইন এনি কেস, একটা শব্দ আছে, আরেকটা শব্দ আছে, একটা তো হচ্ছে সাক্ষী না আসলে বলা আছে, আবার ইন এনি কেস নামও আছে, যেটা পাওয়ারটা ওয়াইড করে দিয়েছে। যেমন 498 এ ইন এনি কেস শব্দটা থাকাতে আগাম জামিন দিতে পারে, কিন্তু আগাম জামিনের কোনো বিধান আছে নাই। ঠিক একইভাবে 344 ইন এনি কেস শব্দটা থাকাতে অনেক সময় অনেকে বলে যে এখানে সিভিল মামলা পেন্ডিং, একই বিষয়ে এটা একটু ইন এনি কেসের ব্যাখ্যা থেকে গিয়ে ওনারা একটা অ্যাপ্লিকেশন ফাইল করছিলেন 344 কি করেছিল, একিউজ করেছিল ম্যাজিস্ট্রেট করে, ওটা রিজেক্ট হয়েছে, এটা কিন্তু কোথায় গেল রিভিশন এলাও হয়েছে, তার বিরুদ্ধে আমি আসছি কে, আমি বাদী। তাহলে রিজেক্টিং দ্য অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন 344 হতো, এন্ড ফার্দার স্টেইং চাইছিল যেটা সেন্ড দ্য প্রসিডিং, না এটা তো করেছে কে, আপনার এই অর্ডারটা পাস করেছে কে, হ্যাঁ এটা এতটুকু তো শেষ। এরপরে কি করলেন আমরা বলছি, অ্যালাউ তো করলেন, এন্ড ফার্দার এই অর্ডারটা স্যাটিসফাইড করলেন, এই কোন অর্ডারটা অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করলো, এই অর্ডারটা স্যাটিসফাইড করে দিল। এরপরে তার লার্নার স্টেটমেন্ট যেটা করলেন, ফার্দার স্টে দ্য প্রসিডিংস অফ সিআর কেস non so and so now pending before the chief judicial magistrate so and so till disposal of the civil suit number so and so now pending before this civil suit হলে তো অবশ্যই এসসিং জাজ কোর্ট অথবা জয়েন্ট ডিস্ট্রিক্ট জয়েন্ট এখন তো সিভিল জাজ দিবেন, কারণ আর এভাবে আপনারা সিভিল জাজ দিবেন, এখানে কি অ্যাসিস্ট্যান্ট জাজ মানে কি সিভিল জাজ, যদি ওখানে লেখাই থাকবে আপনাদের দেখেন এই প্রেয়ারটা লেখার ক্ষেত্রে আমি কোনো সেন্টেন্স কিন্তু ইউজ করি নাই, করেছি কি আপনি দেখেন, মানে আমরা বলি না এটা লেখা জাজমেন্ট এন্ড অর্ডার পাস বাই, এখানে তো আমি বলতে পারতাম এইটা দেখো দ্যাট ওয়াজ পাস বাই হুইচ ওয়াজ পাস বাই, কিছু লিখছে এরকম কিছু লিখে নেব, এটা করে দিছি আমি মনে করেন এটা কি বলে পাস্ট পার্টিসিপল, মানে ভার্বটাকে তুলে দিছি, ভার্ব দেব না এখানে। আবার এখানে কিসে দিছে ইন প্রিপোজিশন দিয়ে এটা দিলাম অ্যালাউইং, এখানে আমি এখানেও কোনো ধরনের ভার্ব ইউজ করে দেয় ডিরেক্টলি আপনার প্রেজেন্ট পার্টিসিপলে চলে গেছে, এখানে কোনো কিছু লিখছি এখানেও কিছু লিখে দেয় যেন প্রেজেন্ট পার্টিসিপল, এরপর এখানেও কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল সবগুলোতে, এরপর এটাও প্রেজেন্ট পার্টিসিপল, এখানে কোনো ভার্ব ইউজ না করে শুধু করে প্যাটার্ন, এই একটা এগুলো এই ধরনের জিনিসগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে খাতায় আর কি। আর সবসময় খেয়াল করবেন যে পেন্ডিং কোড কোনগুলো এগুলো দিচ্ছি পাস বাই এই ফরম্যাটে দিলাম, বাকিটা তো লিখলাম তার কাছে দিলেন। অনেক সময় দেখা যায় এটা আপনারা পাবেন না, এটা আমাদের করতে হয় যে লার্নের অনারেবল চিফ জাস্টিস যখন আপনার দেশের বাইরে থাকেন, এখন চার্জ একদম থাকেন, এই জন্য আমরা দিয়ে ওই সময় চার্জ ছিল, আপনাদের হয়তো এটা থাকবে না, আপনারা যাকে পাবেন তাকে দিয়ে দেবেন, এরকম লিখে যে মিস্টার জাস্টিস সোয়ানসো পারফর্মিং দ্য ফাংশনস অফ অনারেবল চিফ জাস্টিস অফ বাংলাদেশ, এটা আমাদের লিখে দিতে হয়, ইটস আ ফর্ম চিফ দ্য কোর্ট। উনি তো তখন ওই যে বলে না যে প্রধান বিচারপতির ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত এভাবে করে একটা নোটিশ জারি করছে, এই জন্য এটা আপনাদের লিখতে হবে না, আপনার সরাসরি এখানে চিফ জাস্টিস কোর্ট এটা প্লেস করছে। তারপর এটা তো কার পক্ষ থেকে আসছে কমপ্লেনেন্ট পিটিশনার, এরপরে শেয়ার
এটা তো ফরম্যাট আগে শিখিয়েছি, এখানে অ্যাপ্লিকেশনটা হু দ্য অ্যাপ্লিকেশন হ্যাজ বিন ফাইন্ড, এটা শুধু নিজে লিখলেন চ্যালেঞ্জিং, এর মধ্যে লেখার পরে বাকিটা উপর থেকে তুলে নিয়ে আসছেন, কোনটা কস্ট লিখলেন যেটা লিখলেন সেটাই এখানে আবার লিখবেন। দ্যাট the nested হাইকোর্টের application লাগে has been found challenging the judgment and order। তাহলে ওই উপরে যে কস্ট যেটা লিখলেন সেখানে, এখানে তো কপি পেস্ট করা যাবে না, লিখতে হবে, এটাই তো কষ্ট আছে। মানে নর্মালি যখন আপনি ড্রাফট করবেন কুইক আপনি করতে পারবেন, টাইপ করলে এখানে তো হাতে লিখতে হবে। আবার উপরে যেটা লিখলেন হুবহু এটাই লিখলেন। অনেক সময় এটা লেখার পরে এখানে আমরা যেটা লিখি কোন গ্রাউন্ডে আসছে এটাও এখানে বলে দিই, অন দ্য গ্রাউন্ডস, নিচে যেগুলো গ্রাউন্ডে লেখে এগুলো এত কিছু লিখবেন না। আমি এখন সহজে যেটা লিখি কোর্টেও, অন দ্য গ্রাউন্ড stated in the instant application, তাহলে আপনার সহজ হয়ে গেল, এত কিছু লিখতে হলো না। নিচে যে গ্রাউন্ড গুলো চারটা লিখলেন ওগুলো সংখ্যাবে লিখতে গেলেও তো 2-3 লাইন হবে, আপনি জাস্ট লিখে দিলেন অন দ্য গ্রাউন্ড স্টেটেড ইন দি ইনস্ট্যান্ট অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনে যেগুলো বলেছি তার উপর বেস করে, তাহলে দিস ইজ ওকে, গ্রাউন্ডের কথা বলে দিলেন যে গ্রাউন্ড নিচে আছে। এরপরে প্রসিকিউশন কে মামলাটা করলো, ওকে মামলা হলো, ইনভেস্টিগেশন রিপোর্ট হওয়ার পরে চার্জশিট দিল সিআর কেসটা, সিআইডি কে দিছিল, সিআইডি আমি এখানে চার্জশিট বলি না, এখানে ইনভেস্টিগেশন রিপোর্ট বলছি কেন, কারণ ওরা কিন্তু দেয় কি তদন্ত। এই যে প্রথমটা 2 নম্বর প্যারাগ্রাফে এটা ছোট্ট করে দিবেন, বেশি করে দিবেন, যেমন আমি এখানে দিচ্ছি দ্য পিটিশনার এজ এ কমপ্লেনেন্ট ফাইল দি কমপ্লেন কেস নাম্বার সো এন্ড সো বিফোর দি সো এন্ড সো কেস আন্ডার এগেইনস্ট কার বিরুদ্ধে একিউজ পার্টি নাম্বার, এখানে একিউজ অপোজিট পার্টিস হবে, accused opposite against the accused opposite parties, কারণ উপরে আমরা দুইজন আসামি লিখেছি, খেয়াল করেছেন? ওকে, এই জন্য আপনি লিখে দিলেন accused opposite parties এর বিরুদ্ধে। ওকে, আন্ডার সেকশন আমি বেশি কিছু বলি নাই, কমপ্লেনেন্ট একটা সিআর কেস ফাইল করলো, কার বিরুদ্ধে করলো, উপরে accused opposite parties তাদের নামও বলে দেয়, অনেক সময় দেখা যায় অমুক নাম এসে কিছু না, accused opposite parties দুইজন আছে, তাহলে আপনাকে বলতে হচ্ছে না যে দুইজন তিনজন, কিছু বলার দরকার নেই, উপরে তো আপনি লিখে দিলেন। কোন সেকশনে করলেন এটা লিখলেন, আর কিছু লিখলেন। এরপরে বললাম দ্য লার্নেড কোড এক্সামিন, একটা যখন সিআর কেস ফাইল করবে তখন নিয়ম কি 200 ধারায় থাকে এক্সামিন করে, এটা সবসময় ম্যান্ডেটরি না, অনেক সময় এটাকে অন্য যদি অন্য মাস্টারের কাছে যদি এটা রেফার করে দেয় তখন কিন্তু ওই ম্যাজিস্ট্রেটটা আবার নিতে পারে, ইটস নট ম্যান্ডেটরি, পরবর্তীতে করা যায়, এগুলো জানতে এগুলো এখন জানা এখন প্রয়োজন আমাদের। The learned court by its order dated so and so was pleased to examine the complainant, এখানে আমরা সেকশন লিখি নাই, দরকার কি আছে, আপনি চাইলে লিখতেও পারেন কিন্তু সময় পাবেন না, সেকশন নিয়মটা হচ্ছে 200 দ্বারা কমপ্লেন, এটা যদি লিখেন তাহলে দর্শক যিনি কাটবেন আপনার খাতা মূল্যায়ন করবেন, দেখবেন তিনি মনে করবেন যে না একটা অনেক কিছুই জানেন। কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, তাহলে কি করলেন দেখেন, এখানে ম্যাজিস্ট্রেট সাহেব কিন্তু অর এক্সামিন করার পরে ডাইরেক্ট দি সিআইডি টু ইনভেস্টিগেট দি এলিগেশন, এখানে সিআইডি না লিখে আমরা সংক্ষেপে বেশি সিআইডি লিখে কিন্তু একবারও তো আমরা কি বলে নাই, তার সিআইডি পুনরূপ দিয়ে নেই, তাহলে আমরা এখানে লিখে দিই ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। অবশ্যই এখানে আপনি যে যে ডিস্ট্রিক্টের সেই ডিস্ট্রিক্টের নামটা বলতে দিলেন, মেহেরপুর, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ পুলিশ মেহেরপুর লিখে দিলেন, একবার পুনরূপ লিখি, পরবর্তীতে সিআইডি লিখতে পারেন, কারণ কি আমি ব্র্যাকেটে মনে করে লিখে দিলাম সিআইডি সংক্ষেপে টু ইনভেস্টিগেট দ্য এলিগেশন, অথবা আমরা এখানে বলতে পারি টু ইনভেস্টিগেট দ্য কমপ্লেইন, এলিগেশন না বলে আমি বলে দেবো কমপ্লেইন, এই আরজি যেটা বা কমপ্লেইন অভিযোগ যেটা আসছে সেই অভিযোগটা
ইনভেস্টিগেট করার জন্য সিআইডি কে বললো। এখন আপনাকে তো অবশ্যই এখানে অ্যানেক্স করতে হবে। আগে বলেছিলাম 5 স্টোরে ইমপিউন যেটা করবেন অর্ডার, ওটাকে অ্যানেক্স করতে হবে। ইমপিউন আলাদা, নর্মালি রিভিশনের ক্ষেত্রে যেটা আমরা চ্যালেঞ্জ করবো তাকে অ্যানেক্স করে দেন, এটা সবগুলো করতে হবে। সার্টিফাইড কপিজ করলেন কি, কমপ্লেন্টও দিলেন প্লাস কিও দিলেন, যে অর্ডারের মাধ্যমে যিনি ইনভেস্টিগেশনে পাঠালেন সেই অর্ডারটাকেও আপনি দিলেন। এটাই তো অ্যানেক্সার। অ্যানেক্সার তো দিতে হবে, এটা তো ফরম্যাট, নাহলে কোড জানবে কেমনে? ক্যাপস্টোনে তো ওইটাই, যেটা দিবেন সেটাই। রেকর্ড কল ফর করে নর্মালি কোনো বিধান থাকে না। না, এটা লিখতে হবে আপনাকে। না, কবিতা কোথায় পাবেন? ওটা তো খাতায় যে ফরম্যাট লিখে যাবে। এখানে দেখেন অ্যানেক্সার্স এন এ ওয়ান, কারণ আমি প্রথমে কমপ্লেন্ট দিলাম, অর্ডার দিলাম, এরপরে কি করলো, একটা আপনার এটা স্টোরিটা ওখানে বলা থাকবে না তো, আপনি নিজের যে এটা নিজের মনে থেকে এরপরে কি হতে পারে, ইনভেস্টিগেশন রিপোর্ট সাবমিট করবেন। আপনি বলবেন না যে অমুকটা দেখা গেছে 161 ডেসে অমুকটা এক্সামিন করছে, 162 ডেসে, কত কাহিনী এগুলো বানানো কিছু দরকার নেই, সরাসরি আপনি চলে যাবেন কোথায়, তদন্ত। After completing the investigation, the assigned officer of CID submitted investigation report। আবার চার্জশিট দিচ্ছেন না কিন্তু, কারণ এটা জিআর কেস না, তদন্ত রিপোর্ট আসতেছে। যদিও বা এটা 173 তে, তারপর আপনি চার্জশিট বলছেন না, এটাও কিন্তু 173 তেই করে। তারপর আপনি চার্জশিট না বলে ইনভেস্টিগেশন রিপোর্ট দিচ্ছেন, বলছেন যে এটা সো এন্ড সো এগেইনস্ট একিউজ পারসন আন্ডার সেকশন, একিউজ পারসন না বলে একিউজ অপোজিট পার্টিস বলে দিই আমরা। উপরে তো আমরা একিউজ অপোজিট পার্টিস বলেছি, একিউজ অপোজিট পার্টিস, তাহলে জিনিসটা প্যারালাল থাকলো। মামলা করার সময় অনেক সেকশন দিছিল, ওই তো আপনার এখানে চার্জশিট আসছে কয়টা সেকশন, 3টা। এরপরে কি করলেন, লানে একটা যখন এরকম চার্জশিট দেয় কোড কি করে আমলে নেয়। এখন আপনি আমলে নিয়ে পরে আর একটা প্যারাগ্রাফে দিতে পারেন, দরকার কি একসাথে দিয়ে দিলেন। এন্ড দ্য লানের কোড, কগনাইজেন্স কোড অথবা যে কোড বলেন, কগনাইজেন্স কোড দিয়ে দিলেন। বাই ইটস অর্ডার so and so was pleased to take cognizance of the offense। একটা জিনিস খেয়াল করবেন, কগনাইজেন্স নাই অপরাধের ক্ষেত্রে, অপরাধ আমলে নেয়, আর চার্জ করে আসামিদের বিরুদ্ধে। এই জন্য যখন আপনি ফ্রেমিং অফ দ্য চার্জ হয় তখন লেখেন ফ্রেমিং দ্য চার্জ এগেইনস্ট দ্য অপোজিট একিউজ পারসন অথবা একিউজ পার্টিস। কিন্তু আপনি যখন অফেন্সের ক্ষেত্রে হয় শুধু অফেন্সটা হয়েছে এটা আমলে নেই, যে অফেন্স এটা হয়েছে, তাহলে কগনাইজেন্স অফ দি অফেন্স অথবা অফ অফেন্স, হ্যাঁ, এগেইনস্ট একিউজ অপোজিট পার্টিস। আমরা তো এই যে বলছি উপরে একিউজ অপোজিট পার্টিস, শব্দগুলো একটু এগুলো এত বেশি দেখে না, তারপর বলছি আর কি, যেহেতু সুযোগ আছে বলে দিচ্ছি। আপনি এখানে আপনাকে লিখে দিলেন, তাহলে কি বললাম, কগনাইজেন্স নিলে হয় অফেন্সের ক্ষেত্রে কগনাইজেন্স, আর চার্জ ফ্রেমিং করলে এগেইনস্ট একিউজ পারসন। তাহলে কগনাইজেন্স অফ দ্য অফেন্স এগেইনস্ট একিউজ পারসন দরকার নেই, এটা একিউজ পার্টিসের দরকার নেই। কগনাইজেন্স অফ দ্য অফেন্স আন্ডার সেকশন সো এন্ড সো। ওকে, তাহলে সেকশন এখানে চাইলে তুমি বাদও দিতে পারেন, কিন্তু উনি 3টা সেকশনে আমলে নিয়েছে, বুঝতে পারছেন? ধরে নেবার বিষয় না, আপনাকে তো ওই স্টোরির মধ্যে মোটামুটি ওরকমই থাকবে। আর বলা না থাকলে আপনি যার মতো আপনি সিআরও বানাতে পারেন, জিআরও বানাতে পারেন, কিন্তু নর্মালি বলা থাকবে কোথায় ফেলে। যদি বলে যে ম্যাজিস্ট্রেটের কাছে ফাইল করেছে, পুলিশের কাছে লস করেছে, তাহলে পার্থক্য ভিন্ন। পুলিশের কাছে লস করলে জিআর কেস, ম্যাজিস্ট্রেটের কাছে কোর্টে গিয়ে কবিতা করতে সিআর। ওকে, এরপরে দেখেন ওটা করার পরে আহ এখন ডিসচার্জের যেদিন চার্জ হিয়ারিং থাকে তখন তো অবশ্যই একিউজ পার্সন কি করবে, যারা একিউজ অপোজিট পার্টি থাকে তারা একটা ডিসচার্জ অ্যাপ্লিকেশন ফাইল করবে। যেহেতু এটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে মামলাটা বিচারাধীন ছিল, মামলাটা বিচারাধীন ছিল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে, তাই তিনি মামলা এখানে ফাইল করেছেন 241 এ তে। আর যদি সেশন জাজের কাছে কোনো পেন্ডিং থাকতো বিচার, তখন কি হতো 265 সি। Under Section 241A of the CRPC,
on so and so, and the complainant also filed a written reply. তো complainant এখানে চালু আছে, ঠিক কি করলো, ওই ডিসচার্জের বেগিনে বলতে আবার রিপ্লাই দিল। এত কিছু লিখতে হবে না। আপনি কি করবেন তাহলে? আপনি যেটা করবেন কোর্টে, এত কিছু লিখবেন না। আমি আপনার সহজ করে দিই। এটা এই যে দ্যাট thereafter, কত করে সেটা বেশি করে গেছে না, বেশি কম হলে তো সমস্যা, বিরক্ত হয়ে যাবেন। That thereafter the learner could below was pleased to reject the end, আমার ডিসচার্জের পিটিশনের কথা যেহেতু আমি লিখবোই না, কারণ একটা চার্জ ফ্রেমিং এর সময় পিটিশন দিতে হবে এরকম কোনো মাস দেয়ার ইজ নো, মানে আপনার হার্ড এন্ড ফাস্ট রুল যে কেউ একজন 241 অ্যাপ্লিকেশন দিবেন, ওটা এক্সামিন করবেন, এত কিছু করতে হয় না। 241 তে অ্যাপ্লিকেশন দেওয়ার কথা নাই। যদি কি কেন ওখানে কথা আছে যে আফটার হিয়ারিং দ্য সাবমিশন অফ দি পার্টিস লেখা আছে, এই জন্য আপনি দিতে পারেন, মৌখিকভাবে বলতে পারেন, অথবা কিছু না দিলেও ওনার সামনে যা আছে প্রসিকিউশন ম্যাটেরিয়ালস তার উপর বেস করে উনি করবেন। তো আপনি সহজ দিবেন, আপনি পরীক্ষার হলে যাতে কিছু লিখতে পারবেন না কে কি দিচ্ছে, আপনি সহজে লিখে দিবেন। পরে কি করলেন, thereafter the court below was pleased to frame charge against the accused person under section so and so, এটা এনএস করে দিলেন। এরপরে সেই অর্ডারকে এই এখন আসছে, এখন তার কিন্তু আপনার চার্জ ফ্রেমিং অর্ডারকে চ্যালেঞ্জ করে তিনি রিভিশন করলেন কোথায়, এখানে আমি এটা দিয়েছি অন্য একটা গ্রাউন্ডের কারণে, আপনার এখানে দরকারই নেই, কারণ আমি এই অর্ডারে চ্যালেঞ্জ করে আসিনি। বুঝতে পারছেন কিনা? আমি তো আসছি 344 এর অর্ডার যে সেট এফার্ম করছে সেটা, পরে সেটা আসবে। এই যে দেখো দেখো না কত, কারণ আমার ছোট করতে হবে, বাড়তি ইনফরমেশন এগুলো কোডে দিয়েছি কারণ আমার গ্রাউন্ডে। এখানে আপনি দেখবেন যে অর্ডারটা চ্যালেঞ্জ করা হচ্ছে 344 এ, একটা যেটা অ্যাপ্লিকেশন দিছে তিনি এটাকে যেন পোস্টপোন করা হয়। দ্য কমপ্লেন এন্ড রিটেন রিপ্লাই দিল, যে বললাম এগুলাতে কিছু লেখার দরকার নেই। আপনি এখানে দিবেন রিটেন রিপ্লাই কথাটা বা কমপ্লেন ফাইল। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে একটা অ্যাপ্লিকেশন ফাইল করলেন 344 এ, কিসের জন্য ফাইল করলেন? ফর দ্য পোস্টপোনমেন্ট অফ দ্য প্রসিডিংস। এখানে লিখি না, এটা আপনি লিখতে পারেন ফর দ্য পোস্টপোনমেন্ট অফ দি পোস্ট অফ দি এই প্রসিডিংটা ইনস্ট্যান্ট প্রসিডিংস, এই মামলার প্রসিডিংকে চ্যালেঞ্জ করে উনি স্টেজে যেন এটাকে স্থগিত করা হয়, সেটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ফাইল করলো একিউজ পার্টিসটা। এরপরে লার্নের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এটাকে রিজেক্ট করে দিল, অ্যাপ্লিকেশনটা করলো এবং রিজেক্ট করলো, দুই অ্যাপ্লিকেশন আপনি কি করলেন এখানে অ্যারেস্ট করলেন। এখানে রিটার্ন রিপ্লাই কথাটা আছে, এটা আমি বাদ দিলাম, যেহেতু আমি ওখানে লিখিনি। ওকে, অ্যারেস্ট করলেন, তাহলে ক্রনোলজি ঠিক রাখলেন। প্রথমে মামলা হলো, মামলা হওয়ার পরে ইনভেস্টিগেশন আসলো, 3 নম্বর প্যারায় 4 নম্বর প্যারায় চার্জ ফ্রেম করলো, 5 নম্বর প্যারায় এসে তিনি একটা অ্যাপ্লিকেশন ফাইল করলেন 344 এ আসামেরা, সেটা রিজেক্ট হলো। দেন তিনি রিভিশনে আসলেন 439 এ। আগেরটা কিন্তু আমরা লিখে দেবো, অন্য ইনফরমেশন। এখন আসছে 439 এ তে, কোনটা? এই যে কমপ্লেইন ফাইল, এগুলো রিটেন রিপ্লাই অনেক কিছু আছে, আপনি দেখবেন অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন 439 এ সো এন্ড সো কিসে করবেন, ওই উপরে লিখে দিচ্ছে বিং এগ্রিড বাই, তাহলে চ্যালেঞ্জিং আর লিখতে হচ্ছে না, অলরেডি বলে দিছি। উপরে যে অর্ডারটা দিয়েছে লার্নার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সেটাকে চ্যালেঞ্জ করে আমরা কি করলাম, রিভিশন ফাইল করলাম। এই জন্য চ্যালেঞ্জিং লিখতে হচ্ছে না, এই বিং এগ্রিড বাই বলে দিয়েছি মানে কি, এটাকেই তো আপনারা উনি ইমপ্লিমেন্ট করে আসছেন। আফটার হিয়ারিং, হিয়ারিং এর পর লার্নার সেশন জাজ by its order was pleased to allow the criminal division and further stay the proceedings of CR case, এই কেসটা উনি স্টে করে দিলেন ওই সিভিল মামলার গ্রাউন্ডে, একটা সিভিল মামলা আছে। ওকে,
এরপরে সার্টিফাইড কপি আপনি অ্যানেক্স করে দিলেন। বললাম যে আমি এখানে রিভিশনে যা দেয় সেটাকে চ্যালেঞ্জ করে আসছি, তারপরে কিন্তু অ্যানেক্স করে দেবো। বুঝতে পারছেন কিনা? কাজ সবগুলো অ্যানেক্স করা লাগবে। ওকে, এটা এটা হচ্ছে দিচ্ছেন এই যে প্রথমটা পিটিশন দিবে সে একটা রিটেন রিপ্লাই, আমি তো এখানে বাদ দিচ্ছি রিটেন রিপ্লাই, তখন কমে যাবে। তখন কয়টা হচ্ছে? একটা, দুইটা। তখন আপনার অ্যানেক্সার হবে তখন কয়টা? অনলি দুইটা। এখানে এন্ড আসবে। কারণ রিটেন রিপ্লাই দিয়ে তো আমার কোনো মার্কস না, এগুলো দরকারই নেই। তাহলে আমি কেন দিয়েছি? কোর্টের জন্য, আপনি সহজ করে ফেলবেন। পিটিশন মানে কোনটা? সে যে রিভিশনে পিটিশন দিল। আর অর্ডারটা কোনটা? যেটা আমি চ্যালেঞ্জ করছি সেটা অ্যারেঞ্জ করে দিলাম। ওকে, এই অর্ডারটা ওখানে রিসিভ করছে, এসে কিছু দরকার নাই। হ্যাঁ, এগুলো আমি বাদ দিচ্ছি। সিভিল সুট, ওই সিভিল সুটের গ্রাউন্ড এগুলো এখানে আমার দরকার নেই, কারণ আমার তো এখানে গ্রাউন্ড মানে এত বেশি দেখার সুযোগ আমার কোর্টে নাই, মানে ইয়াতে নাই আর কি, পরীক্ষার হলে। এখন আমি সরাসরি সাবমিশনে চলে যাচ্ছি। প্রথমে কি করলাম? মামলার গঠনটা বর্ণনা করলাম, যে অর্ডারটাকে চ্যালেঞ্জ করলাম সেটা অ্যারেস্ট করলাম। এরপরে সরাসরি বলছি হেতু বা, আমরা যেটা বলি আর কি, গ্রাউন্ডের নিচে আসে, কিন্তু তারপরে সাবমিশন দিতে হয়। সাবমিশনটাই আবার হুবহু কোথায় লিখে দিই? হেতু বাদে প্রথমে সাবমিট করে দিতে হয়। যেমন পার্থক্য হচ্ছে এই জায়গাটা, ইট ইজ সাবমিটেড দ্যাট, আর নিচে লিখি ফর দ্যাট। ফর দ্যাট, বাকিটা একই জিনিস, জাস্ট কপি পেস্ট। আমরা বলছি বেশি গ্রাউন্ড এখানে নিয়ে নেই হয়তো, দ্যাট ইট ইজ হামলি সাবমিটেড দ্যাট ইট ইজ এ সেটেল প্রিন্সিপাল অফ ল। এটা কিন্তু সেটেল প্রিন্সিপাল। ওরা কি বলছে? সিভিল সুট পেন্ডিং তাই এসছে। আমি এই গ্রাউন্ডটাকে রিপিট করছি কিভাবে? ইট ইজ সেটেল প্রিন্সিপাল অফ ল দ্যাট ইফ দেয়ার আর ক্রিমিনাল কেসেস এন্ড সিভিল সুটস বিটুইন দ্য পার্টিস in respect of the same properties, even then it cannot be barred to continuation of criminal proceeding. Decision লাগবে না। না, পেন নাই সেটা এসে দিলে সমস্যা আপনাদের। আপনারা একটু এক্সকিউজ মি, এক মিনিট একটু ওয়েট করেন। ওকে, চলে যাচ্ছে সব। এরপর আমি গ্রাউন্ড লিখলাম, এটাই হচ্ছে মূল গ্রাউন্ড, যে সিভিল সুট বলেন ক্রিমিনাল সুট বলেন একই বিষয়ে যে পেন্ডিং থাকে, একটা একটার জন্য কি হবে না? স্টে হবে না। এটা সেটেল প্রিন্সিপাল, এটা বলে দিলাম। তো যদি এটা চলবে হয়, তাহলে যার মতো যে চলবে, এই জন্য এস সাচ দি জাজমেন্ট এন্ড অর্ডার। তো এই জায়গাটা আমি অনেক কিছু লিখলাম না, আপনারা দিবেন এত কিছু লিখবেন, সহজে দিয়ে দিচ্ছি এখানে, সহজ দিয়ে দিবেন। এস সাচ, ডেটে তো লিখতে হবে না। এস সাচ দি ইমপিউন, এস সাচ দি ইমপিউন জাজমেন্ট এন্ড অর্ডার। তাহলে আরো কমে গেল কথা। এস সাচ ইমপিউন বলা তো কে পাস করলে, এখন ইমপিউন মানে ওই যে উপরে কনস্ট্যান্টলি লিখছি প্রথমবার, কেটে দিচ্ছি। As such, the impugned order, judgment and order is liable to be set aside. ফরেন্স অফ জাস্টিস কেন লিখি? কারণ 500 লেখা আছে ফরেন্স অফ জাস্টিস, এই জন্য এটা ফরম্যাট। এরপর দ্যাট ইজ সাবমিটেড দ্যাট দি submission details consider the submission of the petitioner is a trust. এটা একটা গ্রাউন্ড, দুইটা বেশি কম দিলে তো এটা আপনি বলতে পারেন এত কিছু না করবে। আহ, এটাকে আমরা ছোট করতে পারি এখানে, যেমন দেখেন আমি ছোট করে দিচ্ছি আপনাদের জন্য। এই যে লার্নের সেশন যদি অর্ডার কিন্তু চ্যালেঞ্জ করছি, তাই না? এই জন্য আমি কেবল লিখছি, দেখুন, দ্য লার্নের সেশন জাজ মেহেরপুর failed to appreciate the settled principle of law and settled principle of law and the submission
of the petitioner answer ছোট করে একটা দিয়ে দিলাম, মূল গ্রাউন্ড তো করে দিছি, এরপরে এটা answer, এটা তো হুবহুতে লিখবেনি, এই এখানে তো কপি পেস্ট করতেছি, ওখানে লিখবেন আর কি, শেষ। আর একটু যদি বলেন যে না ভাই আরেকটা দিই গ্রাউন্ড, তাহলে এখানে একটা লিখে দিতে পারেন ছোট করে আর কি, that the learned sessions just Meherpur failed to apply judicial mind. এরা ওই আগের দিক দর্শন ছিল না একটা, যে একটা প্যারাগ্রাফ লিখলে অনেক লেখা যায়, এগুলো এরকম একটা গ্রাউন্ড লিখে দেবেন তো আপনাদের, failed to apply judicial mind in passing the in allowing, বলতে রিভিশন অ্যালাউ করছে না, in allowing the criminal, ছোট করতেছে আর কি, পরীক্ষার হলে তো বড় লেখা যায় না, ক্রিমিনাল রিভিশন এন্ড সাব, ওই যেটা একই কথা। এখানে and the premises stated above, উপরে যা বলছি তার উপরে the petitioner begs to move this application on the following ground, আপনি হুবহু এই গ্রাউন্ড গুলো এখানে কি করে দিলেন, কয়টা দিলাম, তিনটা গ্রাউন্ড না, কয়টা গ্রাউন্ড, তিনটা গ্রাউন্ড এখানে। এখন তো আমরা কপি পেস্ট করতেছি কমে, ওখানে লিখে দিবেন আর কি, মনে করেন যে হুবহু আপনি এখানে এসে লিখে দিলেন। গ্রাউন্ডের সময় কিন্তু আবার কি হয়ে যাবে, রোমান সংখ্যা, খেয়াল রাখবেন, গ্রাউন্ড যখন হবে তখন আবার নাম্বারিং কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, রোমান, রোমান 1, স্মল না ক্যাপিটাল। তাহলে আর চেঞ্জ করতেছি, শুধু কি বাদ দিচ্ছে কোনটা, ফর দ্যাট, শুধু যেটা ফর দ্যাট অবশ্যই দিতে হবে। এবিলিটেশন আমরা লিখি বিকজ গ্রাউন্ডের ক্ষেত্রে, আর এখানে লিখতে হয় ফর দ্যাট, যেহেতু। তাহলে ইট ইজ সাবমিটেড শব্দটা জাস্ট কেটে দিয়ে সাবমিটেড পর্যন্ত কেটে দিলাম মনে করেন, একটা শুধু কি নিয়ে আসলাম, ফর, ওকে। However, it is a home most সামনে প্রেস দ্যাট ইউর লর্ডশিপ উড গ্রেসিয়াসলি প্লিজ, এটা তো আমরা আগে শিখেছি কিভাবে দিতে হয়। রুল হবে সিভিল ক্রিমিনাল ক্ষেত্রে রুল হয়, রিটের ক্ষেত্রে রুল নাই, সে হয়। এখানে শুধু রুল করি না আপন অপোজিট পার্টি, কিন্তু অপোজিট পার্টি করি না, পরিচিত। অ্যাপিলের ক্ষেত্রে আমরা কি বলি, কলিন আপন দ্য এডমিট দ্য অ্যালাউ দি রেসপন্ডেন্ট, এরকম থাকে। এখানে কিন্তু রুল দিবে, রুলটা কাকে দিচ্ছে, অপোজিট পার্টিস। অপোজিট পার্টি মানে সবাই, রাষ্ট্রকে, রাষ্ট্র তার বক্তব্য দিবে, রাষ্ট্রকে তার নর্মাল রুল ইস্যু করে না, এটা প্রফরমার মুখ হয়, তাকেও নোটিশটা সার্ভ করতে হবে। টু শো কজ এস টু হোয়াই দি জাজমেন্ট, ওই যে প্রথমবার যেটা লিখছি এটা তুলে দিয়েছি এখানে, ফার্স্ট পুরোটা এখানে তুলে দিলেন, লিখে দিয়ে বললেন কেন করা হবে না, সেট অ্যাসাইড, ওয়াই শ্যাল নট বি সেট অ্যাসাইড, ওয়াই, ওই যে এস টু হোয়াই রুল দিচ্ছে, কেন এটা সেট অ্যাসাইড করা হবে না, এটা দিল। এরপরে কি করবে, আফটার হিয়ারিং দ্য পার্টিস, এরপর শুনবে, এন্ড কজ, যদি তারা কজ দেখায়, রিপ্লাই দেয়, ইফ এনি যদি দেয়, এরপরে কি করতে হবে, রুলটা যদি সেট অ্যাবসলিউট করতে হবে না, আমি তো পিটিশনার, আমি তো অ্যাবসলিউট চাইবো, ওয়েট হিসাবে ডিসচার্জ, আমি চাইবো অ্যাবসলিউট, চূড়ান্ত হয়ে গেলে আমার পারপাস স্যার, and or pass such other or further orders as your lordship might deem fit and proper. নরমালি এখানে এই মামলায় আপনাকে সকল ইয়াতে আর কি, আপনি যখন চ্যালেঞ্জ করবেন পাশে ইঞ্জিন একটা পেয়ার চেয়ে নেবেন, ওই জাজমেন্টটা, যে জাজমেন্টটা দিয়েছে এটার উপর একটা স্থগিতাদেশ নেবেন, যদি নেন তাহলে তো ওখানে মামলা শুরু হবে, আর যদি এমনি রুল নিয়ে থাকেন তাহলে শুরু হবে না। নর্মালি কোর্ট প্র্যাকটিস হচ্ছে এই ধরনের মামলাগুলোতে স্টে দেয় না, কারণ স্টে দিলে যদি মামলা শেষ হয়ে যায় ওই লোকতে এসে এখানে কিছু বলার থাকবে না। কিন্তু এটার ফরম্যাট আপনাকে অবশ্যই এখানে কি চাইতে হবে, এসসি দি অপারেশন অফ দি জাজমেন্ট এন্ড অর্ডার, এটা না চাইলে এতটুকু লিখলেও কিন্তু আপনার পিটিশন কমপ্লিট, এতটুকু মধ্যে আপনার পিটিশন কি কমপ্লিট, এটা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি বুঝতে পারছি, ইট ইজ নট ম্যান্ডেটরি, উপরে পার্ট টু ম্যান্ডেটরি, এটা আপনি বাধা দিতে পারেন।
আর এটা আপনি দিতেও পারেন। আপনি যখন বাদ দিবেন তখন এখানে ফুল স্টপ দিয়ে দিবেন। কারণ হচ্ছে এখানে তো, যেমন আপনি বেল যখন চাইবেন তখন তো আপনাকে দিতে হচ্ছে, বেল চাচ্ছেন ইঞ্জিনিয়ারিং রিভিশনের ক্ষেত্রে আপনি চাচ্ছেন। এই ক্ষেত্রে এই মামলার ক্ষেত্রে যদি আপনি স্টে চান, তাহলে তো ওইদিকে মামলা শুরু হয়ে যাবে, তাহলে তো ওই লোক এসে কিছু বলার নাই। আমি বুঝাতে পারছি কিনা? আপনি এটাকে বলা হয় রুলে যেটা চাচ্ছেন সেটাকে ইন্টারিম প্রেয়ারে নিয়ে নেওয়া। মানে যেটা আপনি রুলে চাইবেন সেটা ইন্টারিম চাইতে পারবেন না। তাহলে কি হবে? তাহলে রুল অ্যাবসলিউট হয়ে যাবে। রুল দেওয়ার সময় রুল কি হয়ে যাবে? অ্যাবসলিউট। এই জন্য বলা হয় রুলে যেটা চাইবেন সেটা ইন্টারিমে চাওয়া যাবে না, ইঞ্জিনিয়ারিং পেয়ারে চাওয়া যাবে না। কিন্তু আমরা ইঞ্জিনিয়ারিং পেয়ারে অ্যাড ইঞ্জিনিয়ারিং পেয়ারে চেয়ে দিই, যেমন 498 নিই, চাওয়া যাবে না এটা বলতেও আমরা তো নিই। তখন কি বলে? অ্যাড ইঞ্জিনিয়ারিং বেল বলে, 6 মাস, 1 বছর, পরবর্তীতে গিয়ে বলে যে চূড়ান্ত বেল। এটার ফরম্যাট আছে এখানে, কিন্তু এই মামলার ক্ষেত্রে দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আপনি লিখতে পারেন এটা, এই জন্য বলছি নাও লিখতে পারেন। ওই যেটা আমি বাদ দিলাম এর আগে, এটা আপনি চাইলে এখানে লিখতে পারেন, নাও লিখতে পারেন। সময় থাকলে লিখবেন, না হলে নাই। এরপর এটা তো সবসময় থাকবে, for this acts of kindness, for this for this act of kindness, এখানে acts এর দরকার নাই, for this act of kindness the petitioner তো একজন as duty। এরপরে তো আমরা জানি যে এখানে অবশ্যই তদবির থাকবে। আপিলে থাকে না, কিন্তু 4/39 এবং অবশ্যই 5/1 এফিডেভিট থাকবে। ডান, এটা তো দিন পড়ালাম। Yes, আর ওখানে নোটিশ দেওয়ার কোনো দরকার নেই, আবার আপনারা নোটিশ দিতে দেন না। ইউ ডিড নট টু রাইট এনি নোটিশ। শেষ। অ্যাবসলিউট মানে চূড়ান্ত করা, ডিসচার্জ মানে মানে লেটার উইচ করছে সেটা ডিসচার্জ করে দেয়া, খারিজ করে দেয়া। আর এটা অ্যাবসলিউট মানে হচ্ছে আপনি যে চেয়েছিলেন সেটা অ্যালাউ হয়েছে, মানে রিভিশন কোড যেটা অর্ডার দিয়েছিল সেটা কি হয়ে গেছে? বাতিল। কারণ আপনি যে বলেছেন সেট অ্যাসাইড চেয়েছেন, ঠিক আছে? এত কিছু যেগুলোতে বড় বিষয় হচ্ছে আপনাকে হাতে প্র্যাকটিস ফরম্যাটের মধ্যে লিখে দিলে ভিতরে যদি এদিকে থাকে তাহলে তবে চেষ্টা করবেন গ্রামাটিক্যালি কারেক্ট করতে। যদি হঠাৎ করে দেখা গেল যে সিঙ্গুলার প্রুভের বিষয়গুলো বুঝে না, যেমন পিটিশন আর ব্যাকস লিখতেছে, ওখানে যে ব্যাক দিয়ে পিটিশন আপনি দেখলেন উপরে আমি কিন্তু একটা জিনিস দিয়েছে যে গ্রাউন্ডের আগে ছোটখাটো গোল কিন্তু ওইটা ছুটে লাগে। দ্য পিটিশনার ব্যাকস, যদি এখানে পিটিশনার দুইজন থাকতো তাহলে কিন্তু ব্যাক হয়ে যেত, মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট গুলো ঠিক আছে কিনা। আমি এখানে যখন দেখলাম এর আগে ছিল ফর দিস অ্যাক্টস অফ কাইন্ডনেস, তখন কিন্তু এখানে দিস হয়েছে, এখানে এস হয়ে গেছে। আবার এখানে দিস যখন দিচ্ছে আমি এখানে এসটা কেটে দিচ্ছি। এই ধরনের কিছু কিছু চেষ্টা করবেন যে অ্যাভয়েড করতে। যদি একজন পিটিশনার্স, পিটিশন একজন হলে পিটিশনার, দুইজন হলে পিটিশনার্স, তখন ওখানে যেখানে পিটিশনার, যেমন আমি বলছি পিটিশনার হ্যাজ ফাইলড দিস রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন, আর যদি পিটিশনার্স হ্যাভ ফাইলড হবে সাবজেক্ট নরমাল সাবজেক্ট হবে। ওকে, আজকে মনে হয় আমরা আজকে এটা সবকিছু একদিন এক একটা শিখি, তাহলে সুবিধা। এটা প্র্যাকটিস করবেন, তারপর আরো কোনো প্রশ্ন থাকলে করবেন। আমরা নেক্সট ইয়ার ডেটে আমরা শেষে আবার একটু রিপিট করবো। ফ্যাবস ওয়ানে এটা এটা করলাম, যার জন্য অর্ডার চ্যালেঞ্জ করে কনভিকশন চ্যালেঞ্জ করে একটা আমরা দেখবো নেক্সট ক্লাসে। এরপর আমরা ওভারঅল আপনাদের যে কিছু প্রশ্ন আছে, যেমন সাজেস্ট দি ক্লায়েন্ট, এই জন্য আমরা 2টা ক্লাস নেব। ওভারঅল এই 3-4 পিটিশনে যখন কিরকম প্রশ্ন আসতে পারে, সাজেশনটা কিভাবে কতটুকু লিখতে পারি, 3 লাইনের মানে 5 লাইনের প্রশ্ন হতো। এই জন্য আপনারা অতীতের প্রশ্নগুলো আপনারা দেখে আসবেন, আমি নিজেও দেখে আসবেন। আমরা ওই অ্যাঙ্গেলেই আমরা একটু চর্চা করবো। হুম। এটা বলছে 2 দিন শুধু, আমরা 2 দিন ক্লাস নেব ওইগুলোর উপর। এটা অলরেডি দিয়ে দিচ্ছি তো আপনাদের কাছে। অবশ্যই আগে সাজেস্ট করবেন, তারপরে draft। আগে তো সাজেস্ট দিবেন। এগুলো আগে ইয়াতে আসতো, জুডিশিয়ারিতে প্রশ্ন আসে। জুডিশিয়ারিতে প্রশ্নগুলো এরকম আসতো যে মেয়েকে ড্রাফটের আগে সাজেস্ট দিই, একটা প্রবলেম দিল আর সাজেশন। এখানে তো ড্রাফটও লিখতে হচ্ছে, তাহলে এখানে মূল এটা হচ্ছে ড্রাফট। কারণ নাম্বার যদি বাদ থাকে তাহলে আপনি বুঝবেন 2-3 থাকে।
না থাকলেও বুঝবেন যে এখানে 2-3 মার্কস, কিন্তু সাজেশনটা মূলটা হচ্ছে কি ড্রাফট। দেখে দেখেন। থ্যাংক ইউ সো মাচ। যদি সাজেক চায় তাহলে